হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? প্রত্যেকে আশা করি ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো আজকে আবার তোমাদের সঙ্গে দেখা হলো একটা মক টেস্টের জন্যে। তো আজকে আমরা বিশেষ করে সামনে যে সমস্ত পরীক্ষা রয়েছে, কেপি পরীক্ষা বা যে সমস্ত পরীক্ষা রয়েছে তার জন্য আমরা মক টেস্টের একটা আয়োজন করেছি এবং আজকে আমরা সেই মক টেস্ট নেব তোমাদের। ঠিক আছে, এখানে আমি বেশ কিছু ভালো ভালো কোশ্চেন রেখেছি যেগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু টুইস্টেড কোশ্চেন। কিছু কোশ্চেন আছে একদম সোজা, কিছু কোশ্চেন আছে একটু টুইস্টেড, একটু ঘোরানো। তো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা করবে, তোমরা অ্যান্সার দেবে। ঠিক আছে, আমরা এক এক করে প্রশ্ন তোমাদের সঙ্গে নিয়ে আসব। তো চলো আমরা দেরি না করে শুরু করছি। আজকে আমাদের যে মক টেস্টের পালা সেটা শুরু করছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে, কোন অবস্থায় কোন অবস্থায় একটি গ্যাসের আয়তন স্থির রেখে চাপ বাড়ালে তাপমাত্রা বাড়ে? আয়তন ফিক্সড, আয়তন আমরা কিন্তু কখনোই পরিবর্তন করব না, শুধুমাত্র চাপ বাড়াবো, প্রেসার বাড়াবো এবং তাপমাত্রা তার ফলে বৃদ্ধি পাবে। এটা কোন সূত্রকে নির্দেশ করছে? দেখো এখানে অপশানগুলো: বয়েলের সূত্র, চার্লসের সূত্র, আদর্শ গ্যাসের সূত্র নাকি অ্যাভোগাড্রোর সূত্র। বুঝতে পারছো? আমরা যদি এখানে বলতো যে আয়তন উষ্ণতার সঙ্গে সমানুপাতিক, যদি এখানে বলতো আয়তন উষ্ণতার সঙ্গে সমানুপাতিক, তাহলে অবশ্যই এটা চার্লসের সূত্র হয়ে যেত, গ্যাস সম্পর্কিত চার্লসের সূত্র। কিন্তু এখানে বলছে যে আয়তন স্থির, শুধুমাত্র চাপ তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক, তাহলে এটা হয়ে যাবে আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ। কেন আদর্শ গ্যাসের সমীকরণ? কারণ আদর্শ গ্যাসের সমীকরণে বলছে পিভি সমান সমান এন আর টি। তাহলে এখানে চাপ সমান সমান আমরা কি লিখতে পারি? এন আর ডিভাইডেড বাই আয়তন ইন্টু টি। এবারে কি হয়, এন আর এবং ভি এরা তো ধ্রুবক, ধ্রুবক যদি আমি তুলে দিই তাহলে চাপ সমানুপাতিক টি হয়ে যাবে, অর্থাৎ গ্যাসের চাপ তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক হারে বৃদ্ধি পায়। বোঝা গেছে? এটা এই কারণের জন্যই কিন্তু হয়। ক্লিয়ার এটা প্রত্যেকের কাছে? নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো আমরা পরের কোশ্চেনে চলে আসি। পরের কোশ্চেন বলছে, ভর দ্বিগুণ এবং গতিবেগ অর্ধেক করলে গতিশক্তি কি পরিবর্তন হবে? ভেবে দেখো, ভরকে ডবল করে দেওয়া হলো আর গতিবেগকে অর্ধেক করে দেওয়া হলো। ঠিক আছে, তাহলে গতিশক্তির কি পরিবর্তন হবে? ভাবো, এটা করো দেখি, তোমরা একটা অঙ্ক করার চেষ্টা করো, এটা অঙ্ক করতে হবে। গতিশক্তির ফর্মুলা যেটা আছে হাফ এম ভি স্কোয়ার, সেটা দিয়ে অ্যাপ্লাই করো। কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে অর্ধেক হয়ে যাবে। কেন অর্ধেক হয়ে যাবে? কারণ তোমরাই দেখো, কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, এটাকে আমরা বলছি কে। এবারে কে ড্যাশ কি হচ্ছে? বলছে ভর দ্বিগুণ করা হলো, তাহলে হাফ ইন্টু ভরের জায়গায় আমরা কি লিখব? আগে ছিল এম ভর, ভর যদি দ্বিগুণ করা হয় তাহলে এখন হবে 2m ভর, ইন্টু আগে ছিল গতিবেগ ভি, এখন গতিবেগ অর্ধেক করা হচ্ছে, তাহলে আমরা কি করব? v/2 তার স্কোয়ার, তাই না? তাহলে এখানে 2 কাটছে, 2 কাটছে, তাহলে কে ড্যাশ সমান সমান, সরি 2, এখানে 2 কাটার দরকার নেই, দাঁড়াও, এখানে 2 কাটার প্রয়োজন নেই। কে ড্যাশ সমান সমান হাফ ইন্টু 2m ইন্টু ভি স্কোয়ার বাই 4, এখানে 2 কেটে দাও, 2 দুগুণে 4, তাহলে কত হচ্ছে? কে ড্যাশ সমান সমান দেখো হাফ এম ভি স্কোয়ার ইন্টু হাফ, আগে যা ছিল হাফ এম ভি স্কোয়ার, এখন তার সঙ্গে হাফ গুণ হয়েছে মানে অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ এখানে অপশান বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? এটা একবার ভালো করে দেখে নিলে বুঝতে পারবে, খুব সোজা একটা প্রশ্ন। পরের প্রশ্নে আমরা চলে আসছি। বলো, আলো ঘন মাধ্যমে গেলে কোন রাশিটি অপরিবর্তিত থাকে? ঘন মাধ্যম মানে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যখন যাচ্ছে, ধরো ওপরে আছে বায়ু,
আর নিচে আছে জল। আলো যখন প্রতিসরণ হয় অর্থাৎ বাতাস থেকে জলের মধ্যে প্রবেশ করে, তাহলে কোন জিনিসটা অপরিবর্তিত থাকে, পাল্টায় না? মনে রাখবে সবসময় আলোর প্রতিসরণে আলোর যে কম্পাঙ্ক সেটা কখনো পাল্টায় না। আলোর যে কম্পাঙ্ক সেটা কখনো পাল্টায় না, ঠিক আছে? আলোর কম্পাঙ্ক গতিবেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক আছে। আলোর গতিবেগ যদি ভি হয়, ভি, তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, কম্পাঙ্ক যদি বা ফ্রিকোয়েন্সি যদি এন হয়, তাহলে আমরা ছোটবেলায় এই ফর্মুলাটা পড়েছি, ভি সমান সমান এন ল্যামডা। তো একটা মাধ্যম থেকে আলো যখন অন্য একটা মাধ্যমে ঢুকবে তখন তার কম্পাঙ্ক পরিবর্তন হবে না, বাকি সব কিছু পরিবর্তন হবে, ঠিক আছে? মনে রাখবে ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত থাকে, হ্যাঁ, গতি এবং তরঙ্গ দৈর্ঘ্য পাল্টে যায়, ভি এবং ল্যামডা পাল্টে যাবে কিন্তু কম্পাঙ্ক অপরিবর্তিত থাকবে, ঠিক আছে? নেক্সট আমরা চলে আসছি পরের কোশ্চেন। বলো, রাইবোজোম নিষ্ক্রিয় হলে কোনটি থেমে যায়? রাইবোজোম যদি নিষ্ক্রিয় হয় তাহলে কোনটি থেমে যায়, কোনটি হয় না? বলো। কোনটা হবে? আগে বলো রাইবোজোমের কাজ কি? রাইবোজোম কি করে কোষের মধ্যে? রাইবোজোম প্রোটিন তৈরি করে। আমরা রাইবোজোমকে বলি প্রোটিন ফ্যাক্টরি বা প্রোটিন তৈরির কারখানা। তাহলে রাইবোজোম যদি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে অবশ্যই প্রোটিন তৈরি হবে না, প্রোটিন সিনথেসিস হবে না। রাইবোজোমকে বলা হয় প্রোটিন তৈরির কারখানা বা প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, ঠিক আছে? তাহলে এখানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নে আমরা চলে আসছি। কোন নিউক্লিয়ন বিন্যাস সব থেকে বেশি স্থায়ী? মানে নিউক্লিয়ন মানে কি? প্রথম কথা, নিউক্লিয়ন শব্দের অর্থ কি? নিউক্লিয়ন মানে যারা নিউক্লিয়াসে থাকে, ঠিক আছে? নিউক্লিয়ন নিউক্লিয়ন মানে যারা নিউক্লিয়াসে থাকে। এখন কারা নিউক্লিয়াসে থাকে? কারা থাকে নিউক্লিয়াসে? নিউক্লিয়াসে তো থাকে প্রোটন, যারা ধনাত্মক আধান, প্লাস নিউট্রন। প্রোটনকে আমরা জেড দিয়ে বলি, জেড সংখ্যা, আর নিউট্রনকে আমরা এন সংখ্যা দিয়ে বলি। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে কোন নিউক্লিয়াস বেশি স্থায়ী হবে, যেখানে যুগ্ম সংখ্যায় প্রোটন আর যুগ্ম সংখ্যায় নিউট্রন আছে, নাকি অযুগ্ম প্রোটন অযুগ্ম নিউট্রন, নাকি যুগ্ম প্রোটন অযুগ্ম নিউট্রন, এরকম অড ইভেন। অড মানে তোমরা জানো আর ইভেন মানে তোমরা জানো। তো মনে রাখবে কোনো নিউক্লিয়াস তখনই বেশি স্থায়ী হবে যখন সেখানে তোমার যুগ্ম সংখ্যায় প্রোটন এবং যুগ্ম সংখ্যায় নিউট্রন থাকবে, অর্থাৎ ইভেন ইভেন। একটা এক্সাম্পল দিই। একটা এক্সাম্পল হচ্ছে ধরো হিলিয়াম, হিলিয়াম 4 2। এখানে প্রোটন কটা আছে? জেড, জেড হচ্ছে দুটো, তলারটা জেড সংখ্যা। নিউট্রন কটা? নিউট্রন হচ্ছে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে 4 - 2 মানে 2। তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে জেড হচ্ছে ইভেন, দুটো মানে সেটা ইভেন সংখ্যা। এন
সেটাও দুটো, মানে ইভেন এই জন্য হিলিয়াম নিউক্লিয়াস খুব স্থায়ী হয়, সহজে ভাঙে না। বোঝা গেছে? তো ইভেন ইভেন থাকলে সেটা হবে বেশি স্থায়ী। পরের কোশ্চেন আমরা চলে আসছি, বায়ুর প্রতিরোধ থাকলে পতনের সময় মোট যান্ত্রিক শক্তির কি হবে? মানে যদি বাতাসের বাধা থাকে তাহলে যখন কোনো বস্তু পড়ে তাহলে মোট যান্ত্রিক শক্তি কি হয়? আমরা জানি যখন একটা বস্তু ওপর থেকে নিচের দিকে পড়ে তার মোট যান্ত্রিক শক্তি কনস্ট্যান্ট থাকে, কিন্তু বাতাসের বাধা যদি থাকে তাহলে কি হবে? বাতাসের বাধা থাকলে সেখানে ঘর্ষণ বল তৈরি হবে, ঘর্ষণ বলের জন্য তাপ তৈরি হবে, তার মানে মোট শক্তি কিছুটা কমবে। তো সব সময় মনে রাখবে, ঘর্ষণ বলের অস্তিত্ব যদি থাকে, বাতাসের বাধার যদি থাকে, তাহলে বায়ুর সঙ্গে তোমার ওই বস্তুটার ঘর্ষণ হবে। যেমন আমাদের আকাশ থেকে মানে মহাকাশ থেকে যখন কোনো উল্কাপিণ্ড পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকে, পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে প্রচণ্ড ঘর্ষণে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। ঠিক তেমনি কোনো বস্তু যখন বাতাসের মধ্য দিয়ে পড়ে বায়ুর সঙ্গে ঘর্ষণ হয়, অল্প বা বেশি তাপ কিন্তু তৈরি হয়। তাহলে মনে রাখবে সবসময় একটা কথা, যে ঘর্ষণ বলের উপস্থিতির জন্য কি হয়? তাপ উৎপন্ন হবে। এটা যে কোনো জায়গায়, শুধু বাতাসের প্রতিরোধ বলে নয়, যে কোনো জায়গায় প্রযোজ্য, তাপ উৎপন্ন হবে। আর মনে রাখবে, তাপ উৎপন্ন হলেই কি হবে? তাপ উৎপন্ন হলেই মোট যান্ত্রিক শক্তির ক্ষয় হবে। ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, মোট যান্ত্রিক শক্তির ক্ষয় হবে। নেক্সট আমরা চলে আসছি, বলো কোন বিক্রিয়ায় তাপমাত্রা বাড়লে সমতা ডান দিকে সরে? মানে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়াটা আরো বেশি হবে। ডান দিকে সরে বলতে বিক্রিয়ার হার আরো বাড়বে, আরো বেশি বিক্রিয়া হবে। বিক্রিয়ার হার আরো বাড়বে বিক্রিয়ার হার। এক্সো মানে যে বিক্রিয়ায় তাপ তৈরি হয়, আর এন্ডো মানে যেখানে তাপ শোষণ হয়। তো বলো, আমরা যদি তাপমাত্রা বাড়াই তাহলে কোন বিক্রিয়াটা আরো বেশি পরিমাণে হবে? অ্যামোনিয়ার উৎপাদন, নাকি ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপাদন, SO3 উৎপাদন, নাকি H2+I2 সমান HI উৎপাদন? একটা কথা সব সময় মনে রাখবে, যে দেখো এন্ডোথার্মিক মানে এই বিক্রিয়া তাপ শোষণ করে। অর্থাৎ এই যে বিক্রিয়াটা পরিবেশ থেকে তাপ শোষণ করে। যত বেশি তাপ শোষণ করবে তত বেশি বিক্রিয়া হবে। এন্ডোথার্মিক মানেই এটা, তাপ শোষণ করে। অর্থাৎ এই বিক্রিয়াটা কমপ্লিট হতে গেলে তাপের প্রয়োজন, সে তাপ ওই জন্য শোষণ করে নেয়। যে সমস্ত বিক্রিয়া তাপ শোষণ করে তাদের আমরা বলি এন্ডোথার্মিক রিয়াকশন বা তাপ শোষী বিক্রিয়া। তাহলে তুমি যদি তাপ দাও তাহলে সে আরো বেশি তাপ শোষণ করতে পারবে, আরো বেশি বিক্রিয়া হবে। তো অপশন বি হচ্ছে সঠিক উত্তর। যেগুলো এন্ডোথার্মিক রিয়াকশন সেখানে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার হার বাড়ে। ঠিক আছে? ফরওয়ার্ড রিয়াকশন বা সামনের দিকে যে বিক্রিয়ার হার সেটা কিন্তু বাড়ে, মনে থাকবে। কারণ তাপ, ঠিক আছে? তো যে কোনো এন্ডোথার্মিক রিয়াকশন, যে কোনো এন্ডোথার্মিক মানে হচ্ছে তাপ শোষী বিক্রিয়া। তাপ শোষী বিক্রিয়া, বোঝা গেছে? নেক্সট আমরা চলে আসছি,
কোন ক্ষেত্রে ডপলার প্রভাব দেখা যায় না? কোন ক্ষেত্রে ডপলারের প্রভাব দেখা যায় না? ডপলার ক্রিয়া মানে তোমরা জানো, যখন কোনো তরঙ্গের কম্পাঙ্ক আমাদের চোখে পরিবর্তন হয় বা আমরা শব্দ বেশি বা কম শুনি, তাকে ডপলার ক্রিয়া বলা হয়। ডপলার ক্রিয়া কখন হয় আর কখন হয় না, এটা হচ্ছে প্রশ্ন। খুবই সোজা একটা প্রশ্ন। ডপলার ক্রিয়া কখন হয় এগুলো আমরা তোমরা যারা আমাদের এতে পড়েছো, আমি এগুলো পড়িয়েছি, ডপলার এফেক্ট, শব্দ তরঙ্গ, এগুলো সব পড়িয়েছি। ডপলার ক্রিয়া কখন হবে? যখন উৎস বা শ্রোতা এদের মধ্যে কমপক্ষে একজন গতিশীল হবে। অর্থাৎ ধরো এখান থেকে একটা বাঁশি শব্দ তৈরি হচ্ছে, হ্যাঁ, শব্দটা সামনের দিকে যাচ্ছে, এই শব্দের কম্পাঙ্ক হচ্ছে এন। আর এখানে একজন শ্রোতা আছে, আমার এটা কান, ঠিক আছে। এখানে যখন শব্দটা আসবে তখন শব্দের কম্পাঙ্ক পরিবর্তন হবে, এন ড্যাশ হয়ে যাবে। কেন? কখন সে একরকম শব্দ বেরোচ্ছে, সে শুনছে আর একরকম। কেন হবে এটা? যেটা বেরোচ্ছে সেটাই শুনছে না, অন্য রকম শুনছে। কেন? এটাকে বলা হয় ডপলার ক্রিয়া। কখন হবে? যদি এটা উৎস আর এটা শ্রোতা বা পর্যবেক্ষক, শ্রোতা বা পর্যবেক্ষক এবং উৎস দুজনের মধ্যে অন্ততপক্ষে একজন যদি গতিশীল থাকে অথবা দুজনেই যদি গতিশীল থাকে তবে ডপলার এফেক্ট হবে। আর যদি দুজনে দাঁড়িয়ে থাকে, দুজনে যদি স্থির থাকে, তাহলে ডপলার এফেক্ট হবে না। তাহলে প্রভাব কখন দেখা যায় না? যদি দুজনে স্থির থাকে। মনে থাকবে? তাহলে ডপলার এফেক্ট কখন ঘটবে? তাদের মধ্যে আপেক্ষিক গতি। আপেক্ষিক গতি মানে দুজন গতিশীল বা একজনের সাপেক্ষে আরেকজন গতিশীল, তাকে বলা হচ্ছে, তখন আপেক্ষিক গতি বলা হয় শব্দটা। ক্লিয়ার এটা? নেক্সট আমরা চলে আসছি, কোন অঙ্গাণু নিষ্ক্রিয় হলে এটিপি সব থেকে কম উৎপন্ন হয়? কোন অঙ্গাণু নিষ্ক্রিয় হলে এটিপি সব থেকে কম উৎপন্ন হয়? সঠিক উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, তাই না? মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তি ঘর বলা হয়, কোষের পাওয়ার হাউস বলা হয়, পাওয়ার হাউস। মাইটোকন্ড্রিয়ার কাজই হচ্ছে শক্তি তৈরি করা, তাই না? তাহলে মাইটোকন্ড্রিয়া যদি নিষ্ক্রিয় হয়, তাহলে যেমন আমরা বলেছি রাইবোজোমকে কি বলেছি? রাইবোজোমকে বলেছি প্রোটিন ফ্যাক্টরি, তাই না? লাইসোজোমকে কি বলা হয়? সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি। বোঝা গেছে? বিভিন্ন কোষাঙ্গনের বিভিন্ন নাম রয়েছে, কোষের পোস্ট অফিস কোনটা, কোষের ডাকঘর কোনটা, ঠিক আছে, বিভিন্ন রকমের নামকরণ আছে, এগুলো কিন্তু পড়তে হয়, পরীক্ষায় কিন্তু আসে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি পরের কোশ্চেন। অ্যাম্পিয়ার কোন রাশির হারকে নির্দেশ করে? অ্যাম্পিয়ার, এখানে কোনটা একক হচ্ছে অ্যাম্পিয়ার? বলো। কোনটির একক এখানে অ্যাম্পিয়ার? বলো। আসলে অ্যাম্পিয়ার কি? অ্যাম্পিয়ার হচ্ছে তোমার আধান প্রবাহের হার, ঠিক আছে, এটাকে তড়িৎ প্রবাহ বলা হয়। অ্যাম্পিয়ার মানে কুলম পার সেকেন্ড। দেখো কি ব্যাপারটা হয়েছে একটুখানি দেখো। ধরো তোমার কাছে একটা তার আছে, হ্যাঁ, এই তারের মধ্য দিয়ে আধানের প্রবাহ হচ্ছে, এই তারের মধ্য দিয়ে আধানের প্রবাহ হচ্ছে। তুমি কি করছো?
তুমি এখানে এই তারের একটা প্রস্থচ্ছেদ, একটা প্রস্থচ্ছেদের একটা ক্ষেত্রফল কল্পনা করছো। এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি 1 সেকেন্ডের মধ্যে যত কুলম্ব আধান যাচ্ছে, কিউ আধান যাচ্ছে প্রতি 1 সেকেন্ডের মধ্যে, তাহলে টি সময় দিয়ে ভাগ করলাম, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি আই বা তড়িৎ প্রবাহ। তাকে আমরা কি বলি? আই বা তড়িৎ প্রবাহ। এই তড়িৎ প্রবাহ এর একক হচ্ছে অ্যাম্পিয়ার বা কুলম্ব পার সেকেন্ড। বোঝা গেছে? এই তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার বা কুলম্ব পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে এখানে আমি তড়িৎ প্রবাহ না দিয়ে দিয়েছি আধান প্রবাহের হার। আধান প্রবাহের হার মানেই তড়িৎ প্রবাহ। আধান প্রবাহের হার মানেই কি? তড়িৎ প্রবাহ। পরের কোশ্চেন, তরঙ্গের শক্তি বাড়াতে কোনটি মূল নিয়ামক? মানে কোন জিনিসটা তরঙ্গের শক্তিকে বাড়ায়? বলো, কোন জিনিসটা তরঙ্গের শক্তিকে বৃদ্ধি করে? এখানে সঠিক উত্তর কোনটি? এখানে সঠিক উত্তর হচ্ছে অ্যামপ্লিটিউড বা অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড মানে হচ্ছে তোমার বিস্তার। ঠিক আছে? বিস্তার। তো তরঙ্গের শক্তি তরঙ্গের বিস্তারের স্কয়ারের সঙ্গে সমানুপাতিক। দুটো তরঙ্গের কথা যদি আমি তোমাদের বলি যে এই একটা তরঙ্গ, এই একটা তরঙ্গ আর এই একটা তরঙ্গ, বিস্তার মানে কি? বিস্তার মানে হচ্ছে এই দৈর্ঘ্যটা, একটা তরঙ্গ কতটা এদিকে বা কতটা এদিকে সরতে পারে, এর বিস্তার মানে এই দৈর্ঘ্যটা কতটা এদিক ওদিক সরতে পারে। তো বিস্তার যত বেশি হবে তার শক্তি তত বেশি। এটা ধরো 2 সেন্টিমিটার বিস্তার আর এটা ধরো 4 সেন্টিমিটার বিস্তার, তাহলে এর শক্তি I1 তীব্রতা, এটা যদি এটাকে বলা হচ্ছে অ্যামপ্লিটিউডের স্কয়ার, এর সাথে সমানুপাতিক। ঠিক আছে? তাহলে আমি যদি বলি দুজনের তীব্রতার অনুপাত কত, এর তীব্রতা I1 এবং তলারটার তীব্রতা I2, তাহলে আমি যদি বলি I1 এবং I2 এর অনুপাত কত, তাহলে বিস্তারের স্কয়ার, তাহলে 2 এর স্কয়ার হচ্ছে 4, 4 এর স্কয়ার হচ্ছে 16, তাহলে 1 এর 4। প্রথম তরঙ্গের থেকে দ্বিতীয় তরঙ্গের শক্তি 4 গুণ বেশি। ঠিক আছে? যত চওড়া হবে তরঙ্গ তার বিস্তার তত বেশি, তার শক্তি তত বেশি। নেক্সট, জলের ঘনত্ব 4 ডিগ্রিতে সব থেকে বেশি হয়, আমরা জানি। এর কারণ কি? আমরা জানি জলের ঘনত্ব 4 ডিগ্রিতে সব থেকে বেশি হয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে 4 ডিগ্রিতে হাইড্রোজেন বন্ধনের বিন্যাস ঘটে। আসলে জল যখন থাকে, জলের মধ্যে আমরা জানি যে একটা অক্সিজেন আর দুটো হাইড্রোজেন থাকে। পাশে যখন একটা জলের অণু আসবে, ঠিক আছে, তখন কি হয়? এই হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে এক প্রকার আকর্ষণ তৈরি হয়। একে আমরা বলি হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, ফলে তারা কাছাকাছি চলে আসে এবং এই হাইড্রোজেন বন্ধনের জন্য কাছাকাছি চলে আসে। ঠিক আছে? এই হাইড্রোজেন বন্ধনের জন্য তারা কাছাকাছি চলে আসে এবং জলের ঘনত্ব কমে যায়। নেক্সট, উত্তাপে সম্প্রসারণে কোনটি অপরিবর্তিত? মানে আমাদের কাছে ধরো একটা রড আছে, এই রডটাকে গরম করলাম, গরম করলে এর দৈর্ঘ্য সামান্য বেড়ে যায়, একে আমরা বলি তাপীয় প্রসারণ। তাপীয় প্রসারণ বলা হয়। এই তাপীয় প্রসারণ কখন অপরিবর্তিত থাকে? কোনটি অপরিবর্তিত থাকে? ভর, আয়তন, দৈর্ঘ্য নাকি ঘনত্ব? কোনটি তাপীয় প্রসারণে
অপরিবর্তিত থাকে। সঠিক উত্তর হচ্ছে ভর। তাপীয় প্রসারণে ভর অপরিবর্তিত থাকে, বাকি আয়তন বেড়ে যায়, দৈর্ঘ্য বেড়ে যায়, ঘনত্ব কমে যায়, বিভিন্ন জিনিস কিন্তু ঘটতে পারে। ঠিক আছে, কিন্তু ভর সবসময় ধ্রুবক, কোনো বস্তুর ভর সবসময় ধ্রুবক। ঠিক আছে, হ্যাঁ, আয়তন এবং ঘনত্ব বদলায়, দৈর্ঘ্য তো বদলায়। নেক্সট বলো, কোনটি অক্সিডেশন নয়? অক্সিডেশনের বাংলা হচ্ছে জারণ নয়। কোনটি জারণ নয়? কোনটি বলো? ঠিক আছে, সাধারণ নরমাল ডেফিনেশন যদি আমরা বলি, জারণের নরমাল সংজ্ঞা কি? জারণের নরমাল সংজ্ঞা কি? নরমাল সংজ্ঞা মানে হচ্ছে হাইড্রোজেন ত্যাগ বা অক্সিজেন গ্রহণ। হাইড্রোজেন ত্যাগ বা অক্সিজেন গ্রহণ। আর একটু উন্নত মানের ডেফিনেশন যদি দেওয়া হয়, জারণ, জারণ মানে আবার ইলেকট্রন ত্যাগ, একেও জারণ বলে। যেমন যদি সোডিয়াম একটা ইলেকট্রন হারিয়ে সোডিয়াম প্লাস হয়, তাহলে আমরা বলবো এটা জারণ হয়েছে। ঠিক আছে, ইলেকট্রন ত্যাগ করলে ক্যাটায়ন হয়ে যায়, একেও জারণ বলি। তাহলে ইলেকট্রন গ্রহণটা কিন্তু জারণ নয়, ইলেকট্রন গ্রহণ করলে বলা হচ্ছে বিজারণ। ইলেকট্রন গ্রহণ করলে তাকে কি বলা হয়? বিজারণ। তাহলে এখানে ইলেকট্রন গ্রহণ মানেই কিন্তু রিডাকশন, অক্সিডেশন নয়। রিডাকশন মানে হচ্ছে বিজারণ। ক্লিয়ার? পরের কোশ্চেন আমরা চলে আসছি। বলো, কনভেক্স লেন্সের ফোকাস দৈর্ঘ্য কমাতে গেলে কি করতে হবে? একটা কনভেক্স লেন্স আছে, কনভেক্স মানে হচ্ছে উত্তল, উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য কমাতে চাই, তাহলে কি করতে হবে বলো? ফোকাস দৈর্ঘ্য কমাতে চাইলে কি করতে হবে? তো দেখো, লেন্সের প্রতিটা লেন্সের তার নিজস্ব ফোকাস দৈর্ঘ্য আছে, প্রতিটা লেন্সের তার নিজস্ব ফোকাস দৈর্ঘ্য আছে। এখন কি হয়, আমাদের কাছে দুটো লেন্সের কথা ভাবো। এই একটা লেন্স আছে মোটা, আর একটা লেন্স আছে পাতলা। তো যে মোটা লেন্স, সেখানে যখন আলো এসে পড়বে, আলো খুব দ্রুত এক জায়গায় এসে জমা হবে। আর যে পাতলা লেন্স, সেখানে যখন আলো গিয়ে পড়বে, আলো কিন্তু অনেকটা দূরে গিয়ে পড়বে। তাহলে ফোকাস দৈর্ঘ্য কম মানে ক্ষমতা বেশি, এর ক্ষমতা বেশি। ঠিক আছে, আর ওর ক্ষমতা কম। তাহলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য কমাতে চাও, ফোকাস দৈর্ঘ্য কমাতে চাইলে লেন্সকে মোটা করতে হবে, মানে বক্রতা বৃদ্ধি করতে হবে, বক্রতাকে বাড়াতে হবে। দুইটি তলের যে বক্রতা, এই লেন্সের একটা তলের বক্রতা এরকম, আর এই লেন্সের একটা তলের বক্রতা এরকম। ঠিক আছে, মানে বেশি বাঁকা করতে হবে, তাহলে লেন্সটা মোটা হয়ে যাবে। মোটা হলেই তার ফোকাস দৈর্ঘ্য কমে যাবে। ক্লিয়ার? তাহলে এটা তোমাদের পড়তে হবে। পরের কোশ্চেন আমরা চলে আসছি, রেপ্লিকেশন কোথা থেকে শুরু হয়? রেপ্লিকেশন শুরু হওয়া মানে ডিএনএ রেপ্লিকেশনের কথা বলা হচ্ছে। এর একটা পর্যায় রয়েছে যেটাকে বলা হয় ও মানে অরিজিন অফ রেপ্লিকেশন। ঠিক আছে, ORI বলা হয়, অরিজিন অফ রেপ্লিকেশন। এখান থেকেই রেপ্লিকেশন বা ডিএনএ রেপ্লিকেশন শুরু হয়। এই রিলেটেড কিছু উৎসেচক আছে, সেগুলো পড়বে, কোন কোন উৎসেচক কাজ করে। ঠিক আছে, নেক্সট বলো, কোন হরমোন গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে পরিণত করে? গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ, অর্থাৎ রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয়। গ্লাইকোজেন ভেঙে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয়, বলো? এই প্রক্রিয়াকে বলা হয় গ্লাইকোজেনেসিস। ঠিক আছে, গ্লাইকোজেনোলাইসিস।
এই যে গ্লাইকোজেন ভাঙছে একে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস। তো গ্লুকোজ আমরা জানি আমাদের শরীরে অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেন হিসাবে জমা থাকে, তাই না? অতিরিক্ত গ্লুকোজ। তাই গ্লুকাগন যেটা, এই হরমোনটা রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়, গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ তৈরি করে। অপরদিকে ইনসুলিন আবার কি করে? ইনসুলিন গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তর করে, পরের কোশ্চেন আমরা চলে আসছি। এসি সার্কিটে কেবল ক্যাপাসিটর থাকলে কারেন্টের ফেজ কি হয়? তো এটা একটু রেলওয়ে টাইপের কোশ্চেন, রেলওয়েতে এরকম টাইপের কোশ্চেন আসে যে ক্যাপাসিটর, ইন্ডাক্টর, তো ক্যাপাসিটর থাকলে ফেজ 90 ডিগ্রি দশায় এগিয়ে যায়, ঠিক আছে? 90 ডিগ্রি দশায় এগিয়ে যায়। অপরদিকে এটা আমি কয়েকটা তাহলে লিখে দিচ্ছি এখানে, ঠিক আছে? ক্যাপাসিটর, তিনটে জিনিস আছে। ক্যাপাসিটর বাংলায় বলা হচ্ছে ধারক, ঠিক আছে? ইন্ডাক্টর, ঠিক আছে? আর এক ইন্ডাক্টরের বাংলাটা কি বলা হয়? আবেশ কুণ্ডলী। আর কি থাকতে পারে সার্কিটে? রোধ থাকতে পারে, রোধ। এগুলো থাকলে কি হয়? এগুলো থাকলে যে কারেন্টের দশা, ক্যাপাসিটর থাকলে কারেন্টের দশা 90 ডিগ্রি প্লাস এগিয়ে যায়। ইন্ডাক্টর থাকলে কারেন্টের দশা 90 ডিগ্রি মাইনাস পিছিয়ে যায়। রোধ থাকলে 0 ডিগ্রি দশা, মানে দশার পার্থক্য হয় না, ঠিক আছে? রোধ থাকলে দশার পার্থক্য হয় না। নেক্সট আমরা চলে আসছি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, এটাকে বলা হয় TIR, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন কখন সম্ভব? পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন কখন সম্ভব? যখন আলো ঘন থেকে লঘু মাধ্যমের দিকে যাবে, এটা মনে রাখবে। ঘন থেকে লঘু মাধ্যমের দিকে যাবে। আলো ঘন থেকে লঘু মাধ্যমের দিকে যখন যায়, আপতন কোণ সংকট কোণের থেকে বড় হলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ঘটে, ঠিক আছে? ঘন থেকে লঘুতেই শুধুমাত্র হবে, যেমন জল থেকে বাতাস, উল্টো হলে কিন্তু হবে না, ঠিক আছে? এটা খুব সহজই কোশ্চেন, অনেকেই জানে। পরের কোশ্চেন আমরা চলে আসছি। বলো, কোন পথ সরাসরি অক্সালো অ্যাসিটেট তৈরি করতে পারে? অক্সালো অ্যাসিটেট বা অক্সালো অ্যাসিটেট তৈরি করতে পারে। কোথায় অক্সালো অ্যাসিটেট তৈরি হয়? এটা সালোক সংশ্লেষের ক্রেবস চক্রে তৈরি হয়, ঠিক আছে? ক্রেবস চক্র, এটা মনে রাখবে। অক্সালো অ্যাসিটেট তৈরি হয়, ওকে, ক্রেবস চক্রের শেষে। পরের কোশ্চেন বলো, তড়িৎ চুম্বকের শক্তি কোনটির উপরে সব থেকে বেশি নির্ভর করে? তড়িৎ চুম্বকের শক্তি কখন বাড়ে? আমরা জানি তড়িৎ চুম্বক কিভাবে তৈরি করা হয়। একটা কাঁচা লোহার একটা দণ্ড, এবং সে কাঁচা লোহার দণ্ডের উপরে কি নিতে হয়? তার নিয়ে এরকম ভাবে জড়ালে কাঁচা লোহার চারপাশে, তার নিয়ে জড়ালে এখানে একটা ব্যাটারি দিলে তড়িৎ চুম্বক তৈরি হয়, ঠিক আছে?
তো তড়িৎ চুম্বকের শক্তি এটা চুম্বকে পরিণত হয়। শক্তি কখন বাড়বে? যখন এই কয়েলের সংখ্যা বাড়াবো, নাম্বার অফ টার্ন, কয়েলের পাক সংখ্যা যখন বাড়াবো তখন তড়িৎ চুম্বকের শক্তি কিন্তু বৃদ্ধি পাবে। বোঝা গেছে? ভালো কোশ্চেন এটা। পরের কোশ্চেন বলো, কোন ক্ষেত্রে কোনো বস্তুর আপাত ওজন শূন্য হয়? আপাত ওজন কত হবে? শূন্য হবে। কোন ক্ষেত্রে? কোন ক্ষেত্রে কোনো বস্তুর আপাত ওজন শূন্য হবে? মানে আপাতভাবে কোনো ওজন থাকবে না। দেখো, কোনো বস্তুর ভর কখনো শূন্য হয় না, ওজন শূন্য হয়, কিন্তু আপাত ওজন কখন শূন্য হবে? মুক্ত পতন অবস্থায়, অর্থাৎ একটা বস্তু যখন ওপর থেকে ফেলে দেওয়া হবে তখন তার আপাত ওজন শূন্য হবে, কারণ এখানে লম্ব প্রতিক্রিয়া বল থাকে না। আমরা ওজন অনুভব করি লম্ব প্রতিক্রিয়া বলের জন্য, ঠিক আছে? আমরা ওজন অনুভব করি লম্ব প্রতিক্রিয়া বলের জন্য। লম্ব প্রতিক্রিয়া বলের জন্য ওজন অনুভব করি। একটা মেঝের উপরে বা মাটির উপরে যখন কোনো বস্তু থাকে, এই বস্তুর উপরে ওজন কাজ করে। এটা কখন অনুভব করবে? ওজন আছে এটা কখন অনুভব করবে? যদি মাটি তাকে ওপরের দিকে ঠেলে, এটাকে বলা হয় লম্ব প্রতিক্রিয়া বল, তবেই সে কিন্তু ওজন অনুভব করবে, না হলে সে ওজন অনুভব করবে না। মুক্তভাবে যখন পড়ছে, তলায় পায়ের তলায় মাটি নেই, তখন তার মনে হবে ওজন শূন্য। ঠিক আছে, নেক্সট বলো, এনজাইম বা উৎসেচকের কার্যকারিতায় কোনটি প্রভাব আছে? কোন জিনিসটা প্রভাব ফেলে এনজাইম বা উৎসেচকের কার্যকারিতা? সঠিক উত্তর হচ্ছে পিএইচ এর পরিবর্তন। অ্যাসিড বা ক্ষারীয় পরিবেশে ভিন্ন উৎসেচক ভিন্ন রকম ভাবে কাজ করে, সুতরাং নির্দিষ্ট পিএইচ, আমাদের শরীরের যে পিএইচ, সেই পিএইচে বেশিরভাগ এনজাইম কিন্তু কাজ করে, উৎসেচক কাজ করে। ঠিক আছে, এটা মনে রাখবে। পরের কোশ্চেন বলো, কোন ধাতুর তড়িৎ পরিবাহিতা সব থেকে বেশি? কোন ধাতুর তড়িৎ পরিবাহিতা সব থেকে বেশি বলো? কোন ধাতু ভালো তড়িৎ পরিবহন করতে পারে? তড়িৎ পরিবহন করতে পারে, সঠিক উত্তর হচ্ছে সিলভার বা রূপা। পৃথিবীতে একমাত্র এই ধাতু সব থেকে ভালো তড়িৎ পরিবহন করতে পারে। ঠিক আছে, নেক্সট, কোন প্রক্রিয়ায় আলো প্রয়োজন হলেও কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয় না? আলোর প্রয়োজন হলেও কার্বন ডাই অক্সাইড, সালোক সংশ্লেষের কোন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয় না বা কার্বন ডাই অক্সাইড লাগে না? এটা হচ্ছে সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া। আলোক বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন নেই, কিন্তু আলোর প্রয়োজন। এখানে কি হয়? আলোক বিক্রিয়ায় এটিপি আর এনএডিপিএইচ তৈরি হয়। সালোক সংশ্লেষের দুটো বিক্রিয়া, ঠিক আছে, একটা হচ্ছে আলোক বিক্রিয়া, লাইট রিয়াকশন, একটা আলোক বিক্রিয়া, আর একটা হচ্ছে অন্ধকার বিক্রিয়া। আলোক বিক্রিয়ায় কি কি তৈরি হয়? এটিপি আর এনএডিপিএইচ, এটিপি আর এনএডিপিএইচ এই দুটো তৈরি হয়। আর অন্ধকার বিক্রিয়ায় কি তৈরি হয়? গ্লুকোজ C6H12O6 আর অক্সিজেন তৈরি হয় আর জল তৈরি হয়।
ঠিক আছে। তো যে দশায় গ্লুকোজ তৈরি হবে সেখানেই কার্বন ডাই অক্সাইড প্রয়োজন, অর্থাৎ অন্ধকার দশা। ঠিক আছে, বলো কোন পরিস্থিতিতে একটি বস্তুতে মোট প্রযুক্ত বল শূন্য কিন্তু ত্বরণ শূন্য নয়? মোট প্রযুক্ত বল শূন্য কিন্তু ত্বরণ শূন্য নয়। ঘর্ষণহীন সমতল, জলের নিচে, শূন্য স্থানে। তাহলে কোনটা হবে এখানে? সঠিক উত্তর হচ্ছে এটা কখনোই সম্ভব না। কেন কখনোই সম্ভব না? কারণ নিউটনের সূত্র এটাকে মান্যতা দেয় না। নিউটনের সূত্র বলছে প্রযুক্ত বল সমান সমান ভর ইনটু ত্বরণ। এখন যদি তোমার ত্বরণ যদি প্রযুক্ত বল শূন্য হয় তাহলে শূন্য সমান সমান এম এ, তাহলে এ সমান শূন্য, ত্বরণকে শূন্য হতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। তাহলে এটা কখনোই সম্ভব না। পরের কোশ্চেন, কোন বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম? অনেকগুলো তড়িৎচুম্বকীয় স্পেকট্রাম বা বর্ণালী রয়েছে, তাদের মধ্যে কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম? কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে গামা রশ্মি, রাইট। সব থেকে কম গামা রশ্মি, সব থেকে কম গামা রশ্মি, তার থেকে একটু বড় এক্স রে, তার থেকে একটু বড় অতিবেগুনি, তার থেকে একটু বড় ভিজিবল বা দৃশ্যমান, তার থেকে একটু বড় মাইক্রো, তার থেকে একটু বড় রেডিও, সরি তার থেকে একটু বড় আইআর, এখানে একটা হবে ইনফ্রারেড বা আইআর হবে, তারপরে মাইক্রো, তারপরে রেডিও। বোঝা গেছে? তো এগুলো পরপর এরকম রয়েছে এবং এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এই প্রশ্নটা আমাদের দরকার নেই, এটা বাদ দিচ্ছি, এটা কঠিন হয়ে গেছে। পরের প্রশ্নটা বলো, জল সেদ্ধ হওয়ার সময় তাপমাত্রা অপরিবর্তিত থাকে কেন? জল যখন বাষ্পীভূত হচ্ছে তখন কেন তাপমাত্রা অপরিবর্তিত থাকে? অর্থাৎ 100 ডিগ্রির জল যখন 100 ডিগ্রির বাষ্প হচ্ছে, যখন জল টকবক করে ফুটছে, এখানে জল টকবক করে ফুটছে, ঠিক আছে, তখন জলের তাপমাত্রা কত? জলের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস। এবং এখান থেকে যে সমস্ত বাষ্প হচ্ছে, তাদেরও তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস। এই সময় কিন্তু জলের তাপমাত্রা আর বাড়ে না। কেন? কারণ এখানে লীন তাপ হিসাবে ব্যবহৃত হচ্ছে। ওই যে তাপটা গ্রহণ করছে সেটা লীন তাপ হিসাবে দশা পরিবর্তনে কাজ করছে। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট আমরা কোশ্চেন চলে আসছি। পরের কোশ্চেন বলো, কোন পরিস্থিতিতে রেজোনেন্স ঘটে? বলো রেজোনেন্স। তরঙ্গ চ্যাপ্টারে পড়ানো হয়েছে, এটা তরঙ্গ চ্যাপ্টারের কোশ্চেন। যখন বাইরের বলের কম্পাঙ্ক ভিতরের সঙ্গে মিলে যায় বা বস্তুর স্বাভাবিক কম্পনের সঙ্গে মিলে যায় তখন রেজোনেন্স ঘটে। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন বলো, কোন কোষাঙ্গাণু লিপিড সিনথেসিস বা লিপিড সংশ্লেষের জন্য দায়ী? কোন কোষীয় অঙ্গাণু লিপিড সংশ্লেষের জন্য দায়ী? গলগি বডি, রাইবোজোম, স্মুথ ইয়ার, ইয়ার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, কোষীয় অঙ্গাণু আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দুটো ভাগ,
একটা হচ্ছে রাফ আর একটা হচ্ছে স্মুথ, ঠিক আছে। আর 4 নম্বর অপশনটা বলছে লাইসোজোম। কোন কোষীয় অঙ্গাণু লিপিড সিনথেসিসের জন্য দায়ী? তো সঠিক উত্তর হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এ কিন্তু লিপিড সংশ্লেষ করে, ঠিক আছে। আর এটা তোমরা যদি কেউ জানো তাহলে বলো যে রাফ বা রুক্ষ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি, ঠিক আছে। যদি কেউ জানো তাহলে কমেন্ট করবে। নেক্সট আমরা চলে আসছি কোন বিক্রিয়ায় ক্যাটালিস্ট মানে অনুঘটক ডেল এইচ, ঠিক আছে, পাল্টে দেয়। ডেল এইচ মানে হচ্ছে সক্রিয় মানে কি বলে, বিক্রিয়ায় উৎপন্ন তাপ। তো অনুঘটক বিক্রিয়ায় কিন্তু অংশগ্রহণ করে না, ঠিক আছে, একে এনথ্যালপি বলা হয় অ্যাকচুয়ালি। তো বিক্রিয়ায় কখনো অনুঘটক অংশগ্রহণ করে না, অনুঘটক শুধুমাত্র বিক্রিয়াটা হতে সাহায্য করে, সুতরাং কোনো বিক্রিয়াতেই নয়। পরের কোশ্চেন, ঠিক আছে, পরের কোশ্চেন বলো কোন ধরনের তরঙ্গ কেবল মাধ্যম ছাড়া চলতে পারে? মাধ্যম ছাড়া চলতে পারে কোন ধরনের তরঙ্গ? কোনো মাধ্যমের প্রয়োজন নেই। বলো, কোনো মাধ্যমের প্রয়োজন নেই, মাধ্যম ছাড়াই চলতে পারে কোন ধরনের তরঙ্গ? সঠিক উত্তর হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ মাধ্যম ছাড়াই শূন্য মাধ্যমের মধ্য দিয়ে চলে। যেমন সূর্য থেকে পৃথিবীতে আলো আসে, ঠিক তেমন। বোঝা গেছে? নেক্সট বলো ডপলার এফেক্ট। ডপলার এফেক্টে আমরা একটু আগেই পড়েছি যে উৎস থেকে যে কম্পাঙ্ক বেরোচ্ছে শ্রোতা কিন্তু সেটা শুনছে না, শ্রোতা বেশি বা কম শোনে। তাহলে উৎস থেকে যেটা বেরোচ্ছে শ্রোতা সেটার থেকেও বেশি জোরে বা তীক্ষ্ণ শব্দ শুনবে, কম্পাঙ্ক বৃদ্ধি পাবে কখন? বলো, কম্পাঙ্ক কখন বৃদ্ধি পাবে? বলো বলো, যখন কি হবে, কোনটা হবে বলো? সঠিক উত্তর হচ্ছে উৎস পর্যবেক্ষকের দিকে যখন আসবে তখন, ঠিক আছে। অর্থাৎ যখন উৎস পর্যবেক্ষকের দিকে সরে আসবে বা পর্যবেক্ষক উৎসের দিকে যাবে, অর্থাৎ দুজনের মধ্যে ক্রমশ দূরত্ব যদি কমে তখন বেশি হবে, আর বাড়লে কম হবে, ঠিক আছে। নেক্সট বলো কোন কক্ষপথের স্যাটেলাইটের সময়কাল সব থেকে বেশি? মানে কৃত্রিম উপগ্রহ, কোন ধরনের কৃত্রিম উপগ্রহ সব থেকে বেশি সময় ধরে পৃথিবীর চারদিকে ঘোরে, মানে একবার ঘুরতে বেশি সময় লাগে? একটা জিনিস মনে রাখবে, কৃত্রিম উপগ্রহগুলো পৃথিবীর চারপাশে ঘোরে উপবৃত্তাকার পথে, এলিপ্টিক্যাল বলা হয়। এবং যে কৃত্রিম উপগ্রহ যত বেশি দূরে থাকবে তার কক্ষপথ তত বেশি উপবৃত্তাকার হবে, উপবৃত্তাকারের মতো হবে, ঠিক আছে। হাইলি এলিপ্টিক্যাল মানে অনেক দূরের কক্ষপথটা একদম পারফেক্ট উপবৃত্তের মতো হবে। তাই হাইলি এলিপ্টিক্যাল অরবিট, অর্থাৎ এই অরবিটগুলো পৃথিবী থেকে অনেক দূরে থাকে। যেহেতু পৃথিবী থেকে অনেক দূরে থাকে তাই তাদের প্রদক্ষিণ কাল বেশি, প্রদক্ষিণের সময় বেশি, ঠিক আছে। নেক্সট বলো কোন ক্ষেত্রে এনট্রপি কমে? এনট্রপি মানে বিশৃঙ্খলা, তোমরা জানো নিশ্চয়ই। তো বলো, বিশৃঙ্খলা, সিস্টেমের বিশৃঙ্খলা বা র্যান্ডমনেস বা এলোমেলো কোন ক্ষেত্রে কমে? বলো,
তো সঠিক উত্তর হচ্ছে গ্যাস যদি তরল হয়ে যায়, তুমি ভাবো গ্যাসের মধ্যে যে অণুগুলো থাকে তারা কেমন এলোমেলো ভাবে ছোটাছুটি করে। ঠিক আছে, গ্যাসের মধ্যে যে অণুগুলি আছে তারা কেমন ভাবে ছোটাছুটি করছে, দ্রুত ছোটাছুটি করছে। যখন তরলে পরিণত হবে তখন কিন্তু অণুগুলো অত দ্রুত ছোটাছুটি করবে না, ফলে বিশৃঙ্খলা কমবে। এনট্রপি মানে হচ্ছে বিশৃঙ্খলা। ঠিক আছে, পরের কোশ্চেন বলো। আলোক তড়িৎ ক্রিয়া সম্পর্কিত কোন ধাতুর কার্য অপেক্ষক যদি কম হয়, না 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 না, কোশ্চেনটা ভুল হয়েছে। এটা কোশ্চেনটা উত্তরই দেওয়া আছে, ওয়ার্ক ফাংশন কম হলে ফটোইলেকট্রিক ওয়েভ বেশি হয়, এটা ভুল, মানে প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া হয়ে গেছে। পরে কোশ্চেনে আমরা চলে আসছি। বলো কোন কণার ভর সব থেকে কম? এখানে 4টে কণা দেওয়া আছে, কার ভর সব থেকে কম, কে সব থেকে হালকা, কে সব থেকে হালকা, বলো কার ভর সব থেকে কম, কোন কণার ভর সব থেকে কম, বলো। সঠিক উত্তর হচ্ছে ইলেকট্রন। মনে রাখবে পরমাণুতে যতগুলো কণা থাকে তার মধ্যে ইলেকট্রনের ভর সব থেকে কম। বোঝা গেছে? পরের কোশ্চেন বলো, কোন প্রক্রিয়ায় গিবস ফ্রি এনার্জি ঋণাত্মক? এই গিবস ফ্রি এনার্জিটা একটু বলি, ডেল্টা জি মানে, শুধু তুমি একটা বাক্যই মনে রাখবে, ডেল্টা জি যদি নেগেটিভ হয় তাহলে সেটা নিজে নিজে ঘটবে, আর পজিটিভ মানে নিজে নিজে ঘটবে না। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে এন্টারগনিক, এই এক্সটারগনিক রিয়াকশন। ঠিক আছে, নেগেটিভ মানে রিয়াকশনটা নিজে নিজে ঘটবে, স্পন্টেনিয়াস স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, নিজের থেকে ঘটবে, বাইরে থেকে কিছুই দিতে হবে না। বোঝা গেছে? তাকে বলা হচ্ছে ডেল্টা জি। পরের কোশ্চেন আমরা চলে আসছি, কোন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড শোষিত হয়? বলো। CO2 কার্বন ডাই অক্সাইড শোষিত হয় কোন প্রক্রিয়ায়? শ্বসন মানে রেসপিরেশন, ফার্মান্টেশন মানে গাজন, ফটোসিনথেসিস নাকি কম্বাসন? বলো। সঠিক উত্তর হচ্ছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। এখানে আমরা জানি কার্বন ডাই অক্সাইড শোষিত হয়। পরের কোশ্চেন, কোন শক্তি সংরক্ষিত থাকে যখন কনজারভেটিভ ফোর্স কাজ করে? কনজারভেটিভ মানে হচ্ছে সংরক্ষী বল। সংরক্ষী বল যখন কাজ করবে তখন কোন শক্তি সংরক্ষিত থাকবে? মনে রাখবে সংরক্ষী বল মানে বস্তুর মোট যান্ত্রিক শক্তি অপরিবর্তিত থাকে। ঠিক আছে, সংরক্ষী বল কাজ করবে যখন বস্তুর মোট যান্ত্রিক শক্তি, মোট যান্ত্রিক শক্তি অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, তাকে বলা হচ্ছে কনজারভেটিভ ফোর্স, মোট যান্ত্রিক শক্তি অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, নেক্সট বলো, কোন ধরনের ডিকেতে নিউট্রন প্রোটনে রূপান্তর হয়? এটা তোমরা জানো, নিউট্রন প্রোটনে রূপান্তর হয়, খুব বিখ্যাত একটা কোশ্চেন যেটা আসে তেজস্ক্রিয়তা সম্পর্কিত, যে ইলেকট্রন নিউক্লিয়াস থেকে কেন বেরোয় সেই সম্পর্কিত একটা প্রশ্ন। বলো দেখি।
কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে বিটা মাইনাস ডিকে, বিটা মাইনাস ডিকে। ঠিক আছে, বিটা মাইনাস মানে বিটা কণা, যেটাকে আমরা ইলেকট্রন বলে চিনি। পরমাণুর মধ্যে একটা নিউট্রন যখন একটা প্রোটন এবং ইলেকট্রনে রূপান্তর হয় তখন এটাই ঘটনাটা ঘটে। নর্মাল আমরা তেজস্ক্রিয়তায় যেটা পড়েছি এখানে কিন্তু সেই ঘটনার কথাই বলা হচ্ছে। পরের বলো, কোন রশ্মির ভেদন ক্ষমতা সব থেকে বেশি? ভেদন ক্ষমতা বা প্রবেশ, কোনো কিছুর মধ্যে ঢোকার ক্ষমতা, প্রবেশ করার ক্ষমতা সব থেকে বেশি কোনটা হবে বলো? তো আমরা জানি তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে আলফা, বিটা এবং গামার মধ্যে গামা রশ্মির ভেদন ক্ষমতা সব থেকে বেশি, তাই না? তাহলে অপশন সি হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর। গামা রশ্মির ভেদন ক্ষমতা সব থেকে বেশি। ওকে, ঠিক আছে, তাহলে আজকে অবধি থাকছে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে তোমাদের সঙ্গে, যদি সুযোগ হয় নিশ্চয়ই আবার ক্লাস নেওয়া হবে। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, আর এটা ভালো করে পড়ো, বারবার করে রিভাইজ দাও। ঠিক আছে, ওকে।